আজ মায়ের আঁচল গল্পের শেষ পর্ব। ফোনটা কেটে যাওয়ার পরও শাহানা বেগম কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলেন। মনে হচ্ছিল তিনি যেন ঠিকমতো শুনতে পাননি। আব্দুল করিম, গোপন ট্রাস্ট, আর সেই ট্রাস্টের উত্তরাধিকারী ছোট্ট আশা, এমন কিছু করিম করে গেছেন অথচ তিনি কিছুই জানতেন না। রাতটা আর ঘুম হলো না। ভোরের আজানের পর তিনি অজু করে নামাজ পড়লেন। সিজদায় গিয়ে অনেকদিন পর মন খুলে কাঁদলেন। কিন্তু এই কান্নায় অভিমান কম ছিল, বিস্ময় বেশি। করিমকে তিনি নতুন করে চিনতে শুরু করেছেন। মৃত্যুর বহু বছর পরও মানুষটা যেন একের পর এক চমক দিয়ে যাচ্ছেন। পরদিন সকাল 10টায় তিনি আইনজীবী সাবিয়া রহমানের অফিসে গেলেন। ছোট কিন্তু পরিপাটি অফিস। দেওয়ালে সারি সারি ফাইল, টেবিলের ওপরে পুরনো কিছু নথি সাজানো। সাবিয়া রহমান উঠে দাঁড়িয়ে তাকে স্বাগত জানালেন। আপনাকে দেখে ভালো লাগছে মিসেস শাহানা। আমারও, তবে আমি এখনও কিছুই বুঝতে পারছি না। আইনজীবী মৃদু হেসে সামনে একটি ফাইল এগিয়ে দিলেন। ফাইলের ওপরে লেখা করিম ফ্যামিলি ট্রাস্ট। তারিখ প্রায় 12 বছর আগের, অর্থাৎ করিমের মৃত্যুরও আগে। শাহানার বুক কেঁপে উঠল। তিনি ফাইল খুললেন। প্রথম কয়েক পৃষ্ঠা ছিল আইনি ভাষায় ভরা, কিন্তু একটি পাতায় এসে তার চোখ আটকে গেল। সেখানে করিমের নিজের হাতে লেখা একটি নোট সংযুক্ত। যদি কোনোদিন এই ট্রাস্ট কার্যকর হয়, তবে আমি চাই আমার পরিবার একসঙ্গে বসে এটি পড়ুক, কারণ সম্পত্তির চেয়ে সম্পর্কের মূল্য বেশি। যদি আমার স্ত্রী এবং আমার ছেলে একসঙ্গে থাকতে না পারে, তাহলে এই সম্পদের কোনো অর্থ নেই। শাহানা চুপ করে রইলেন। সাবিহা রহমান বললেন, আপনার স্বামী খুব দূরদর্শী মানুষ ছিলেন। এতে কি আছে? সংক্ষেপে বললে, তার জমি সঞ্চয় এবং কিছু বিনিয়োগ থেকে গঠিত একটি তহবিল। মূল্য কত? আইনজীবী সংখ্যাটা বলতেই শাহানা হতভম্ব হয়ে গেলেন। এত বছর ধরে তিনি ভাবতেন করিম খুব সাধারণ একজন মানুষ ছিলেন, কিন্তু নিঃশব্দে তিনি ভবিষ্যতের জন্য অনেক কিছু গুছিয়ে রেখে গিয়েছিলেন। এদিকে রাফির দিনগুলো আরও কঠিন হয়ে উঠেছে। তার ভাইরাল পোস্ট এখন বিভিন্ন পত্রিকায়ও ছাপা হয়েছে। অনেকে তাকে ফোন করছে, সাংবাদিকরাও যোগাযোগ করছে, কিন্তু সে কোনো সাক্ষাৎকার দিচ্ছে না। তার একটাই লক্ষ্য, মাকে খুঁজে পাওয়া। এক সন্ধ্যায় অফিস থেকে ফিরে সে দেখল দরজার সামনে একটি খাম রাখা। প্রেরকের নাম নেই, ভেতরে একটি মাত্র কাগজ। সেখানে লেখা, ক্ষমা চাওয়ার চেয়ে ক্ষমা পাওয়ার যোগ্য হওয়া বেশি গুরুত্বপূর্ণ। নিচে কোনো নাম নেই, কিন্তু লেখাটা দেখে রাফির বুক ধক করে উঠল। এটা মায়ের হাতের লেখা। সে কাগজটা বুকের সঙ্গে চেপে ধরল। প্রথমবারের মতো তার মনে হলো মা হয়তো পুরোপুরি মুখ ফিরিয়ে নেননি। অন্যদিকে নীর এ শাহানা বেগমের দিনগুলো বদলে যাচ্ছে। বৃদ্ধদের নিয়ে তিনি একটি ছোট পাঠ চক্র শুরু করেছেন। প্রতি শুক্রবার সবাই মিলে গল্প পড়ে, কবিতা আবৃত্তি করে, আলোচনা করে। অনেকের জীবনে নতুন আলো ফিরেছে। একদিন বিকেলে আয়েশা খাতুন বললেন, জানো শাহানা, তোমাকে দেখলে মনে হয় বয়স শুধু একটা সংখ্যা। শাহানা হেসে বললেন, না আপা, বয়স সংখ্যা না, অভিজ্ঞতা। তাহলে তুমি এখন সবচেয়ে ধনী মানুষ। দুজনেই হেসে উঠলেন, কিন্তু সেই হাসির মাঝেও শাহানার মনে বারবার ভেসে উঠছিল আশার মুখ। যে নাতনিকে তিনি এখনও একবার কোলে নেননি। সেই রাতেই তিনি প্রথমবার রাফির ফেসবুক প্রোফাইলে ঢুকলেন। একটার পর একটা ছবি দেখতে লাগলেন। আশার ছবি, রূপার ছবি, রাফির ছবি। একটি ভিডিওতে দেখলেন রাফি গভীর রাতে মেয়েকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে। ভিডিওটা দেখে শাহানার চোখ ভিজে উঠল, কারণ সেই দৃশ্যটা তাকে বহু বছর আগে নিজের কথা মনে করিয়ে দিল। ঠিক একইভাবে তিনি একদিন রাফিকে ঘুম পাড়াতেন। একদিকে কামাল আবার যোগাযোগ করল, একটি ছোট্ট বার্তা পাঠালো, আমার সময় ফুরিয়ে আসছে, একটা শেষ সত্য তোমাকে জানানো দরকার। শাহানা উত্তর দিলেন না, কিন্তু বার্তাটা তাকে অস্থির করে তুলল। কি এমন সত্য? এত বছর পর আর কি জানার বাকি আছে? দুদিন পর কামালের কাছ থেকে একটি পার্সেল এলো। ভেতরে একটি পুরনো খাম। খামের উপরে লেখা, শুধু শাহানার জন্য। তারিখ 1991 সাল, অর্থাৎ তার বিয়ের কিছুদিন পরের। খামের ভেতরে ছিল একটি চিঠি আর একটি ছবি। ছবিটা দেখেই শাহানা বেগমের শরীর কেঁপে উঠল, কারণ ছবিতে ছিলেন কামাল, আব্দুল করিম আর অপটান অচেনা মানুষ। তিনজন পাশাপাশি দাঁড়িয়ে হাসছেন, যেন বহুদিনের বন্ধু। শাহানা অবিশ্বাসের চোখে ছবিটার দিকে তাকিয়ে রইলেন। তার মাথার ভেতরে যেন ঝড় বয়ে গেল। কামাল আর করিম একে অপরকে চিনতেন, এত কাছের ছিলেন, তাহলে কত কিছু তিনি জানতেন না। ঠিক তখনই খামের ভেতর থেকে আরেকটি ছোট কাগজ মেঝেতে পড়ে গেল। সেখানে মাত্র একটি লাইন লেখা, রাফির জন্মের আগের সত্যটা জানার সময় এসেছে। শাহানা বেগমের নিঃশ্বাস
বন্ধ হয়ে এলো, কারণ এই একটি বাক্য যেন তার পুরো পৃথিবী কাঁপিয়ে দিল। শাহানা বেগমের হাত কাঁপছিল। মেঝেতে পড়ে থাকা ছোট্ট কাগজটা তুলে আবার পড়লেন। কাব্যের জন্মের আগে সত্যটা জানার সময় এসেছে। মাত্র একটি লাইন, কিন্তু সেই একটি লাইন যেন তার বুকের ভেতরে ঝড় তুলে দিল। তার চোখ চলে গেল ছবিটার দিকে। সেখানে পাশাপাশি দাঁড়িয়ে আছে তিনজন মানুষ, কামাল, আব্দুল করিম আর একজন অচেনা ব্যক্তি। তিনজনের মুখে এমন আন্তরিক হাসি যেন তারা বহুদিনের বন্ধু। শাহানা বেগমের মাথা ঘুরে উঠল। এত বছর ধরে তিনি ভেবেছেন করিম আর কামাল একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল, কিন্তু এই ছবিটা যেন সম্পূর্ণ ভিন্ন গল্প বলছে। সারা রাত তিনি ঘুমোতে পারলেন না। বারবার ছবিটার দিকে তাকালেন, বারবার কাগজের লাইনটা পড়লেন। কাব্যের জন্মের আগের সত্যটা জানার সময় এসেছে। শেষ পর্যন্ত ভোরের দিকে তিনি সিদ্ধান্ত নিলেন, আর অপেক্ষা নয়, আজই কামালের সঙ্গে কথা বলতে হবে। সকাল 8টার দিকে তিনি নিজেই ফোন করলেন। ফোন ধরতেই ওপাশ থেকে কামালের দুর্বল কণ্ঠ ভেসে এলো, জানতাম তুমি ফোন করবে। ছবিটার মানে কি? কামাল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি জানতাম একদিন না একদিন তোমাকে সত্যটা জানতে হবে। করিম তোমাকে চিনত? শুধু চিনত না, খুব ভালো করেই চিনত। কিভাবে? আমরা একসময় একই প্রতিষ্ঠানে কাজ করতাম। শাহানা অবাক হয়ে গেলেন। তুমি আগে কখনো বলনি কেন? কারণ করিম আমাকে কথা দিয়েছিল, আর আমি তাকে। কি কথা? তোমার শান্তির জন্য কিছু সত্য আমরা দুজনেই গোপন রাখব। কামাল ধীরে ধীরে অতীতের গল্প বলতে শুরু করলো। বিয়ের প্রায় 1 বছর কেটে গেছে। একদিন হঠাৎ করিম বিদেশে থাকা কামালের সঙ্গে যোগাযোগ করে। প্রথমে কামাল ভেবেছিল হয়তো অপমান করবে, কিন্তু করিম দেখা করেই বলেছিল, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। কামাল অবাক হয়ে গিয়েছিল। ক্ষমা? কেন? কারণ আমি এমন একজন নারীর স্বামী যে একসময় তোমাকে খুব ভালোবাসত। সেদিন ঘন্টার পর ঘন্টা কথা হয়েছিল। করিম একবারও নিজের অধিকার ফলানোর চেষ্টা করেনি, বরং বারবার বলেছিল, আমি চাই না শাহানা কখনো অপরাধ বোধে ভুগুক। শাহানা বেগমের চোখ ভিজে উঠল। করিমের মৃত্যুর পর এত বছর কেটে গেছে, কিন্তু তিনি যেন আজ নতুন করে তার স্বামীকে চিনছেন। কামাল বলল, জানো, আমি করিমকে কখনো প্রতিদ্বন্দ্বী ভাবিনি, কারণ খুব দ্রুত বুঝেছিলাম মানুষটা অসাধারণ। কিছুক্ষণ নীরবতার পর শাহানা প্রশ্ন করলেন, তাহলে কাব্যের জন্মের আগের সত্যটা কি? ওপাশে দীর্ঘ নীরবতা। তারপর কামাল বলল, সত্যটা তোমাকে বলার আগে একটা প্রশ্ন করি। কি? কাব্যের জন্মের সময় করিম কোথায় ছিল, মনে আছে? শাহানা ভুরু কুঁচকে ভাবলেন, অনেক পুরনো ঘটনা, তবু মনে পড়ল। কাব্যের জন্মের প্রায় 1 মাস আগে করিম হঠাৎ কয়েক সপ্তাহের জন্য শহরের বাইরে গিয়েছিলেন। তিনি বলেছিলেন অফিসের কাজ। তখন শাহানা গর্ভবতী। করিম নিয়মিত ফোন করত, কিন্তু কোথায় ছিল সেটা বিস্তারিত বলেনি। হ্যাঁ, মনে আছে, সে অফিসের কাজে যায়নি। শাহানার বুক ধক করে উঠল। তাহলে সে আমাকে বাঁচাতে গিয়েছিল? কি বলছো? কামাল দীর্ঘশ্বাস ফেলল। বিদেশে আমার একটা ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল। আমার অবস্থা খুব খারাপ ছিল। দেশে থাকা আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না। করিম খবর পেয়ে নিজে সেখানে গিয়েছিল। শাহানা হতবাক। কামাল বলতে লাগলো, আমি তখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছি। করিম প্রায় 3 সপ্তাহ আমার পাশে ছিল, কিন্তু সে তো আমাকে কিছু বলেনি, বলতে চায়নি। কেন? কারণ সে জানতো তুমি শুনলে অস্থির হয়ে যাবে। শাহানা আর কথা বলতে পারলেন না। কামাল এবার আরও নিচু গলায় বলল, কিন্তু এটাই পুরো সত্য না। তাহলে? দুর্ঘটনার পর আমি কিছু নথি করিমের কাছে রেখে দিই। কিসের নথি? আমার সম্পত্তি, বিনিয়োগ আর কিছু ব্যক্তিগত কাগজপত্র। তার সঙ্গে কাব্যের সম্পর্ক কি? আছে। কি সম্পর্ক? কারণ সেই নথিগুলো একটি কাব্যের নাম লেখা আছে। শাহানা যেন নিঃশ্বাস নিতে ভুলে গেলেন। অসম্ভব, আমি জানতাম একদিন তুমি এভাবেই বলবে। ঠিক তখনই দরজার বেল বেজে উঠল। শাহানা চমকে উঠলেন। নীরের কর্মচারী বাইরে দাঁড়িয়ে, তার হাতে একটি খাম। আপার জন্য এসেছে। ফোন রেখে খামটা নিলেন শাহানা। প্রেরকের নাম দেখে তিনি স্থির হয়ে গেলেন, অ্যাডভোকেট সাবিনা রহমান। খামের ভেতরে একটি চিঠি আর একটি পেনড্রাইভ। চিঠিতে লেখা, মিসেস শাহানা, আব্দুল করিম সাহেবের রেখে যাওয়া ভিডিও বার্তাটি খোলার সময় হয়েছে। এই ভিডিওটি মূলত কাব্যের জন্য, তবে তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন ভিডিওটি প্রথমে আপনি দেখবেন, কারণ এর ভেতরে এমন কিছু তথ্য রয়েছে যা পুরো পরিবারকে প্রভাবিত করতে পারে। চিঠি পড়ে শাহানার হাত কাঁপতে লাগলো। পেনড্রাইভটার দিকে তাকিয়ে তার বুকের ভেতর অজানা ভয় জমতে শুরু করলো।
কারণ তিনি অনুভব করতে পারছিলেন করিম মৃত্যুর আগে এমন কিছু জেনে গিয়েছিলেন যা এখনও কেউ জানে না। আর সেই সত্যের কেন্দ্রবিন্দুতে আছে নীরের ছোট্ট ঘরটায় একা বসেছিলেন শাহানা বেগম। টেবিলের ওপর রাখা পেনড্রাইভটার দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা কাঁপছিল। জীবনে অনেক ঝড় দেখেছেন তিনি। স্বামীকে হারিয়েছেন, নিজের স্বপ্ন হারিয়েছেন, ছেলের অবহেলা সহ্য করেছেন। কিন্তু আজকের অনুভূতিটা আলাদা, কারণ আজ তিনি এমন একটি সত্যের মুখোমুখি হতে যাচ্ছেন যা হয়তো তার পুরো জীবনটাকেই নতুন অর্থ দেবে। তিনি কম্পিউটারে পেনড্রাইভটি লাগালেন। স্ক্রিনে একটি মাত্র ভিডিও ফাইল ভেসে উঠল। নাম কাব্যের জন্য কাপা হাতে ভিডিও চালু করলেন। কয়েক সেকেন্ড স্ক্রিন কালো রইল। তারপর ধীরে ধীরে আব্দুল করিমের মুখ ভেসে উঠল। বয়স তখন অনেকটাই বেড়েছে, চুলে পাক ধরেছে, কিন্তু সেই পরিচিত শান্ত হাসিটা এখনও আছে। ভিডিও শুরু হতেই করিম বললেন, যদি তোমরা এই ভিডিও দেখে থাকো তাহলে বুঝবো আমি আর পৃথিবীতে নেই। শাহানার চোখ ভিজে উঠল। এত বছর পর আবার করিমের কণ্ঠ শুনছেন। মনে হচ্ছিল মানুষটা যেন ঠিক সামনেই বসে আছে। করিম আবার বললেন, এই ভিডিও আমি কাব্যের জন্য রেখে যাচ্ছি, তবে আমি চাই শাহানাও এটা দেখুক। কারণ কিছু সত্য একজন মানুষের একার নয়, পুরো পরিবারের। তিনি কিছুক্ষণ থামলেন, তারপর মৃদু হেসে বললেন, প্রথমে একটা কথা বলি, আমি জীবনে অনেক ভুল করেছি, কিন্তু একটা কাজ কখনো ভুল মনে করিনি। সেটা হলো শাহানাকে ভালোবাসা। শাহানার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। স্ক্রিনে করিম বলছেন, শাহানা, তুমি যদি এটা দেখো তাহলে জেনে রেখো, তোমাকে আমি কখনো কোনো কিছুর জন্য দোষ দিইনি। তোমার অতীত ছিল, তোমার স্বপ্ন ছিল, তোমার কিছু অপূর্ণতা ছিল, কিন্তু মানুষ তো অপূর্ণতা নিয়েই মানুষ। আর আমি তোমাকে তোমার সবটুকু নিয়েই ভালোবেসেছিলাম। শাহানা মুখে হাত দিয়ে চাপা রাখলেন। কান্না আর থামছিল না। এরপর করিমের মুখ গম্ভীর হয়ে উঠল। এবার কাব্যের কথা বলি। কাব্য, যদি তুমি এই ভিডিও দেখে থাকো তাহলে হয়তো জীবনের একটি কঠিন সময় পার করছো। হয়তো তোমার মা তোমার কাছ থেকে দূরে সরে গেছে। আর যদি তা হয়ে থাকে তাহলে প্রথমে নিজের দিকে তাকিও, কারণ বেশিরভাগ সম্পর্ক অন্যের দোষে ভেঙে না, নিজের অন্ধত্বে ভাঙে। ভিডিওর এই জায়গায় এসে কাব্যের কথা মনে পড়তে শাহানার বুকটা মোচড় দিয়ে উঠল। তিনি জানতেন করিম ঠিকই বুঝেছিলেন, ছেলের ভুল ছিল, কিন্তু সেই ভুলের পেছনে ছিল অপরিণত চিন্তা, অহংকার আর ভালোবাসাকে স্বাভাবিক ধরে নেওয়ার অভ্যাস। ভিডিও চলতে লাগলো। এখন আমি এমন একটা সত্য বলবো যেটা আমি অনেক বছর ধরে গোপন রেখেছি। সত্যটা বলার আগে তোমাদের আরেকজন মানুষের কথা জানতে হবে, কামাল। শাহানা হঠাৎ সোজা হয়ে বসলেন। করিমের মুখে কামালের নাম। ভিডিওতে করিম বললেন, কামাল আমার বন্ধু ছিল, শুধু পরিচিত নয়, বন্ধু। আর আমি জানতাম শাহানা তাকে ভালোবাসত। আমি এইটাও জানতাম তার বিচ্ছেদটা স্বাভাবিক ছিল না, কিন্তু আমি কখনো সেই জায়গায় হস্তক্ষেপ করিনি, কারণ মানুষের হৃদয়ের ওপর কারো অধিকার থাকে না। কিছুক্ষণ নীরব থেকে করিম আবার বললেন, একসময় আমি কামালের সঙ্গে দেখা করি, আর তখনই আমি জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলোর একটি পাই। ভালোবাসা মানে কাউকে পাওয়া নয়, ভালোবাসা মানে তার ভালো চাওয়া। শাহানার মনে হলো এত বছর পরও মানুষটা তাকে শিক্ষা দিয়ে যাচ্ছে। এরপর করিম সামনে রাখা একটি ফাইল তুলে ধরলেন। এবার আসি কাব্যের প্রসঙ্গে। কাব্য, আমি জানি এই অংশটা তোমাকে অবাক করবে, কিন্তু তুমি আমার ছেলে, রক্তের সম্পর্কের জন্য নয়, ভালোবাসার জন্য। শাহানার নিঃশ্বাস আটকে গেল, চোখ বড় হয়ে গেল। কয়েক সেকেন্ড তিনি যেন কিছুই বুঝতে পারলেন না। স্ক্রিনে করিম শান্ত গলায় বলে চলেছেন, তুমি যখন জন্মাও তখন অনেক জটিল পরিস্থিতি ছিল। আমি আর তোমার মা সেই সত্য কখনো জানতে পারিনি, আর জানার প্রয়োজনও ছিল না, কারণ তুমি আমার জীবনে আসার দিন থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তুমি আমার সন্তান। শাহানা কাঁপতে লাগলেন, তার মাথার ভেতর যেন ঝড় বইছে। কিন্তু করিম পরের কথাগুলো বলতেই সব পরিষ্কার হতে শুরু করলো। আমি কখনো ডিএনএ পরীক্ষা করাইনি, কখনো জানতে চাইনি, কারণ একজন বাবা সন্তানের জন্ম দেয় না, সন্তানকে মানুষ করে। তুমি আমার কাঁধে ঘুমিয়েছ, আমার হাত ধরে হাঁটতে শিখেছ, আমার বুকে মাথা রেখে কেঁদেছ। তাই পৃথিবীর কোনো পরীক্ষায় আমাকে বোঝাতে পারবে না যে তুমি আমার ছেলে নও। শাহানার চোখ ঝাপসা হয়ে গেল। তিনি বুঝলেন করিম কোনো অভিযোগ করছে না, কোনো অভিযোগ রেখে যাননি, তিনি শুধু ভালোবেসে গেছেন। ভিডিওর শেষ অংশে করিম বললেন, কাব্য,
যদি কোনোদিন এই ভিডিও দেখো তাহলে একটা কাজ করবে, তোমার মায়ের কাছে ক্ষমা চাইবে, কিন্তু মুখে না, কাজে, তার পাশে দাঁড়িয়ে, তার সম্মান রক্ষা করে, তার একাকিত্ব দূর করে। কারণ মা বাবার সবচেয়ে বড় প্রয়োজন টাকা নয়, প্রয়োজন গুরুত্ব পাওয়া। এরপর তিনি মৃদু হেসে বললেন, আর ছোট্ট আশার জন্য একটা কথা, যদি সে বড় হয়ে কখনো এই ভিডিও দেখে তাহলে জেনে রাখবে, একটা পরিবারকে ধরে রাখে ক্ষমা, অহংকার নয়। ভিডিও শেষ হওয়ার আগে করিম শেষবার বললেন, শাহানা, যদি সম্ভব হয় কাব্যকে আর বেশি শাস্তি দিও না। ভুল সে করেছে, কিন্তু আমি বিশ্বাস করি সে শিখবে, কারণ সে খারাপ ছেলে নয়, সে শুধু দেরিতে বুঝেছে। স্ক্রিন অন্ধকার হয়ে গেল, ঘর নিস্তব্ধ, শুধু শাহানা বেগমের কান্নার শব্দ শোনা যাচ্ছে। অনেকক্ষণ তিনি বসে রইলেন, তারপর ধীরে ধীরে চোখ মুছলেন এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিলেন। পরদিন সকালে কাব্যের দরজায় বেল বেজে উঠল। রূপা দরজা খুলতে স্তব্ধ হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে শাহানা বেগম, সাদা শাড়ি, চোখে জল, মুখে শান্ত হাসি। রূপা আর নিজেকে সামলাতে পারল না, সরাসরি তার পায়ের কাছে বসে পড়ল। মা, আমাকে মাফ করে দিন। শাহানা কাপা হাতে তার মাথায় হাত রাখলেন। ওঠো মা, ভুল মানুষই করে। ঠিক তখন ভেতর থেকে কাব্য বেরিয়ে এলো। মাকে দেখে সে স্থির হয়ে গেল। মুহূর্তের মধ্যে তার চোখ ভিজে উঠল। মা, শব্দরা বলে সে থেমে গেল, আর কিচ্ছু বলতে পারল না। শুধু এসে মায়ের পায়ের কাছে বসে পড়ল। শিশুর মতো কাঁদতে লাগলো। মা, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিও, একবার মাফ করে দাও। শাহানা তার মাথায় হাত রাখলেন, তার নিজের চোখও ভিজে গেছে। তুই জানিস, মা বাবারা সন্তানের ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না, কিন্তু একটা কথা মনে রাখিস, যে মানুষ সবসময় পাশে থাকে তাকে কখনো অবহেলা করিস না। কাব্য মাথা নেড়ে কাঁদতে লাগলো। ঠিক তখনই ভেতর থেকে ছোট্ট আশা কান্না শুরু করলো। রূপা তাকে কোলে নিয়ে এলো। শাহানা প্রথমবার নাতনিকে দেখলেন। ছোট্ট মুখ, নিষ্পাপ চোখ, নরম হাত। আশা হঠাৎ তার শাড়ি আঁকড়ে ধরল। শাহানার মুখ কেঁপে উঠল। তিনি শিশুটিকে কোলে তুলে নিলেন, আর সেই মুহূর্তে যেন তার সমস্ত অভিমান গলে গেল। কয়েক মাস পরে নীরের সেই বৃদ্ধাশ্রমে নতুন একটি প্রকল্প চালু হলো। নাম করিম স্মৃতি পরিবার কেন্দ্র। শাহানা, কাব্য, রূপা এবং ছোট্ট আশা মিলে প্রকল্পটি শুরু করলো। যেসব বৃদ্ধ মানুষ একা থাকেন তাদের জন্য সহায়তা দেওয়া হয় সেখানে। কাব্য প্রতি সপ্তাহে যায়, রূপাও যায়। আশা বড় হতে হতে সেখানকার সবার প্রিয় হয়ে ওঠে। আর প্রবেশপথে একটি বড় ছবিতে লেখা থাকে, সম্পর্কে রক্ত নয়, আচরণে টিকে থাকে। ছবির নিচে আব্দুল করিমের নাম। অনেক বছর পর এক সন্ধ্যায় শাহানা বারান্দায় বসেছিলেন, পাশে ছোট্ট আশা। আকাশে সূর্য ডুবছে। আশা জিজ্ঞেস করলো, দাদি, ভালোবাসা কি? শাহানা দূরের আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তারপর বলল, ভালোবাসা হলো কেউ তোমাকে কষ্ট দিলেও তার জন্য ভালো কিছু চাইতে পারা। আর পরিবার? আশা আবার জিজ্ঞেস করল। শাহানা তার মাথায় হাত রেখে বললেন, পরিবার হলো এমন একটা জায়গা যেখানে মানুষ ভুল করলেও ফিরে আসার দরজা খোলা থাকে। সূর্যের শেষ আলো তখন তাদের মুখে এসে পড়েছে, আর বহু ঝড়ঝাপটার পর অবশেষে সেই পরিবার আবার এক হয়ে গেছে। আর এভাবেই এই গল্পটির সমাপ্তি হয়ে গেল। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।